বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, আর তারপরেই একটা জল্পনা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া 100-রও বেশি সিদ্ধান্ত কি এবার বাতিল হতে চলেছে। আর এবার আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিলেন সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সেদেশের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্যই জানানো হয়েছে। তাজুলের জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। উল্লেখ্য, বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্ব ছিলেন তারাই হাসিনার বিরুদ্ধে চরম সাজা শোনায়। 2024 সালের 5ই অগস্ট হাসিনা বাংলাদেশ ছাড়েন, আর তারপর দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনূস। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত জামাত নেতা, তাদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল। তাদের পক্ষে আদালতে তিনি সওয়ালও করেছেন। আবার তার সূচনা বক্তব্যের মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তিনি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেছিলেন। তবে কেন তাকে দায়িত্ব দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হলো, সেই বিষয়টা যদিও স্পষ্ট নয়। তাজুল নিজেও এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে তারেক রহমানের এই সিদ্ধান্তের কি ফলাফল হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সম্প্রতি নির্বাচন হয়েছে বাংলাদেশে। নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। প্রচুর চেষ্টা করেও বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারেনি জামায়াতে ইসলামী বা এনসিপির মতো দলগুলি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ক্ষমতায় না আসতে পেরে হয়তো নির্বাচিত সরকারকে বারে বারেই চাপে ফেলার চেষ্টা করবে তারা। আর সেই অনুমানে যে খুব একটা ভুল নয় তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে ছাত্রনেতা সার্জিস আলমের বক্তব্যের মধ্যে। নতুন সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি পরোক্ষে তারেক রহমান তথা বিএনপিকে কার্যত ফের একবার গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি তিনিই দিয়েছেন বলে মনে করছেন অনেকে। চলুন এবারে আপনাদেরকে শোনাই যে কি বলেছেন সার্জিস আলম। শুনুন। আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন। এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে, যারা আজকে থেকে 1.5 বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত ঝরিয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুবশক্তির একজন কমিটির সদস্যকে তারা 15-20 জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে, আবার নাটক করে একজন গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকে আছে যারা অপরাধ করে পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব না, আমরা রক্ত ঝরতে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কমিটমেন্ট। আমাদের নেতাকর্মীরা বাঁচলে আমরা আবার রাজপথে দেখা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। উল্লেখ্য, বাংলাদেশের ভোটে গোহারা হেরেছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। আর এই পরাজয় যেন মেনে নিতে পারছে না জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতৃত্ব। আর সে কারণে ভোটে পরাজয়ের পর বিভিন্ন ভিত্তিহীন কথা শোনা যাচ্ছে তাদের মুখে। সম্প্রতি আরও এক ভিত্তিহীন কথা উঠে এসেছে, আর সেই কথা বলেছেন এনসিপির আহ্বায়ক
নাহিদ ইসলাম। কি বলেছেন শুনবো। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। বিশেষত বিগত সময়ে আমরা মাজার ভাঙচুর দেখেছি। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। ফলে এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে। ফলে আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কোনো কথা না। বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা, আমরা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো, এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ, সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভা, সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি। রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবেন। আমরা সাধুবাদ জানাবো সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে। বিশেষত বিগত সময়ে আমরা মাজার ভাঙচুর দেখেছি। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে, সেই বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে, সেই বিষয়ে আমাদের আহ্বান থাকবে। এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে। কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে, ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে নিতে হবে। কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, সরকারের সাথে কাজ করতে। বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি, সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।